মাধ্যমিকে জিজ্ঞাসা করে, কিন্তু অন্য কোথাও তোমরা দেখতে পাবে না। এমনকি বইয়ের মধ্যেও ঠিকভাবে ইনফরমেশন গুলো দেওয়া নেই। অন্য কোনো পেড ব্যাচেও তোমরা পাবে না এত ডিটেলসে। আমি পার্ট পার্ট করে ধরে ধরে এঁকে লিখে সব বুঝিয়ে রেখেছি। এভাবে আমি খেটে যাচ্ছি, সেরকম ভাবে যদি তোরা খেটে যাস তাহলে তোদের কেউ আটকাতে পারবে না, এটা আমার দাবি। এখান থেকে দাঁড়িয়ে তোদের দাদা বুক ঠুকে বলে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বায়োটপার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আমরা মাধ্যমিক 2027 জন্য প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে ইন ডিটেলসে স্টাডি তো করছি, কিন্তু শুধুমাত্র স্টাডি তো করলে হবে না বাবা। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে? তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে আমাদের মক টেস্ট দিতে হবে, মানে আমাদের ছোট প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। কারণ এই ছোট প্রশ্নটা আমাদের মাধ্যমিকের লাইফ সায়েন্সে একটা বিশাল বড় নাম্বার ক্যারি করছে। সেটা 1 নাম্বারের কথা বললে 36টা 1 নাম্বার তোমাকে জিজ্ঞেস করবে, এবং 2 নাম্বারের কথা বললে 12টা 2 নাম্বার জিজ্ঞেস করবে। মানে 36 আর 24 নাম্বার, টোটাল 60 নাম্বার প্রায় বলতে গেলে তোমাদের শর্ট প্রশ্নের মধ্যে রয়েছে। এবার এই যে শর্ট প্রশ্নগুলো কি দেবে তোমাকে মন্ডা মিঠাইয়ের মতো? একদমই না। সেই জন্যে টিপিক্যাল যে শর্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো সাধারণত মাধ্যমিকে দিয়ে থাকে এবং যে প্রশ্নগুলো ছেলেপুলেরা সাধারণত করতে পারে না, এবং মাধ্যমিকের থেকেও যেটা সব থেকে গুরুতর একটা জটিল পরীক্ষা বলে আমি মনে করি, সেটা হলো স্কুলের ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা। কেন? কারণ এখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয়রা বিভিন্ন ধরনের প্রশ্ন পছন্দ করে। কেউ খুব সোজা করে দিল, কেউ খুব কঠিন করে দিল, কেউ টিপিক্যাল করলো, কেউ ধারণামূলকের উপর করলো। এবার সেই সব ধরনের সোজা, টিপিক্যাল, ধারণামূলক, বোধমূলক, প্রজ্ঞামূলক সব ধরনের প্রশ্ন, যাতে তোমাদের একটা প্রশ্নও না বাদ যায়, সেই জন্য অভিব্যক্তি অভিযোজনের সুপার মক 1টা পুরো ধোঁয়াধার ভাবে, পুরো আগুন লাগানোর মতো করে করার পরে আমি নিয়ে চলে এসেছি অভিব্যক্তি অভিযোজনের সুপার মক 2, যেখানে আমরা অভিযোজনের যে সমস্ত পার্টিকুলার প্রচুর টাইপের শর্ট কোশ্চেন রয়েছে, সেটা এমসিকিউ বলো, এসএকিউ বলো, শর্ট প্রশ্ন বলো, সত্য মিথ্যা বলো, সব ধরনের প্রশ্নগুলো আমরা করব। এবং এটা করার পরে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ক্লাস হয়েছে, কতটা কোয়ান্টিটিতে না। আমি এমন কোয়ালিটি ক্লাস করিয়ে দেবো, তোমাদের আর কোনোদিন কিচ্ছু ভুলতে তোমরা পারবে না, এটা আমার দাবি। সেই জন্য মাধ্যমিকে ভয় নয়, বাজিমাত করার জন্য চলো শুরু করা যাক একদম জোর কদমে। তো প্রথমেই যে প্রশ্নটা চলে আসে সেটা হলো, পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি নামে অভিহিত করব? আমরা এখানে পড়েই তো বুঝতে পারছি, নানা ধরনের ইঙ্গিতের প্রভাবে যখন স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ধরনের সম্পন্ন হচ্ছে ক্রিয়া, তার মানে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আচরণ। ধরো কেউ আমাকে ডাকলো, এই সৌম্য, আমি বললাম হ্যাঁ আসছি। এই যে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে একটা যে কার্য করলাম, একটা পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করার জন্য আমরা যে একটা প্রচেষ্টা করলাম, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে আচরণ। তারপরে চলে অঙ্গ সংস্থানগত অভিযোজনের একটি উদাহরণ দাও। তোমাদের বারবার বলেছি, যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, এবং আমি যেভাবে তোমাদের ডিটেলসে আমার চ্যানেলে 1 বাই 1 পড়িয়ে দেবো, এইভাবে অন্য কোনো পেড ব্যাচেও তোমরা পাবে না এত ডিটেলসে। আমি পার্ট পার্ট করে ধরে ধরে এঁকে লিখে সব বুঝিয়ে রেখেছি। এগুলো যারা আমার চ্যানেল থেকে পড়েছে তারা পুরো চুটকিতে করে ফেলবে। একটি অঙ্গ সংস্থানগত অভিযোজনের উদাহরণ কি? অঙ্গ সংস্থান মানে মনে রাখবে, যখন কোনো একটা অঙ্গ বদলে গিয়ে সেটা কারোর একটা অভিযোজনে সাহায্য করছে। আমরা পড়ে দেখি, সুন্দরী শ্বাসমূল, মূল তো রয়েইছে, মূল তো আর অন্য কিছু হয়ে যায়নি। ক্যাকটাসের কাঁটা অবশ্যই। কেন? কারণ ক্যাকটাসের এই যে কাঁটা, সেটা আসলে কি? সেটা তো হলো আসলে পাতা। পাতাটা যখন সম্পূর্ণরূপে অঙ্গ সংস্থানগত ভাবে কাঁটায় রূপান্তরিত হচ্ছে, তখনই সেটাকে আমরা বলি অঙ্গ সংস্থানগত অভিযোজন। তারপরের প্রশ্নে চলে আসি, ভৌত শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ হলো। দাদা, আমরা তো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা পড়েছিলাম, তুমি বলে দিয়েছিলে যে সুন্দরবন অঞ্চলে যে লবণাক্ত মাটি বা লবণাক্ত জল, সেখান থেকে উদ্ভিদেরা যেহেতু মূলের দ্বারা জল শোষণ করতে পারছে না, সেই জন্য সেই মাটিতে জল থাকা সত্ত্বেও যেহেতু মূল জল শোষণ করতে পারে না, সেই জন্য আমরা সেটাকে বলে থাকি শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। মানে জল আছে কিন্তু কাজে লাগছে না, শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। তাহলে দাদা ভৌত শুষ্ক মৃত্তিকাটা কি হবে? ভৌত শুষ্ক মৃত্তিকা মানে হলো যেখানে আমরা ক্যাকটাস জন্মাতে দেখতে পাবো। কেন? তার কারণ হলো ক্যাকটাস কোন অঞ্চলে জন্মায়? মরুভূমিতে জন্মায় না? মরুভূমির যে মাটি বা মরুভূমির যে বালি, সেখানে কি আদতেও জল থাকে? থাকে না তো। তাহলে এই যে ভৌত, ভৌত কথাটা মানে কি? ভৌত কথাটার মানে হলো প্রকৃতিতে। প্রকৃতিতে
আসলেই অথবা আসলেই কি শুষ্ক মৃত্তিকা? অবশ্যই আসলেই শুষ্ক মৃত্তিকাতে ক্যাকটাস উদ্ভিদ জন্মাচ্ছে। তারপরে চলে আয়, নিচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় সেটি কি? হ্যালোফাইট মানে কি বলেছিলাম বাবু তোমাদের? হ্যালোফাইট মানে বলেছিলাম, মনে রাখবে, লবণাম্বু। ঠিক আছে, এবারে এই যে লবণাম্বু উদ্ভিদ, লবণাম্বু উদ্ভিদ কোনটা না? সুন্দরীও তো লবণাম্বু, গরান লবণাম্বু, গেওয়া লবণাম্বু, তাহলে ক্যাকটাস হবে। কারণ ক্যাকটাস কি? ক্যাকটাস হলো জেরোফাইটিক। আর জেরোফাইটিক মানে কি বলেছিলাম? জেরোফাইটিক মানে বারবার বলেছিলাম জাঙ্গল উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাঁটা টাইপের পরিবর্তন দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় জাঙ্গল উদ্ভিদ। তারপরে চলে আয়, মরুভূমির উদ্ভিদকে কি বলা হয়? এক্ষুনি বললাম, জাঙ্গল উদ্ভিদ। তারপরের প্রশ্ন, ফণিমনসার কাণ্ডকে কি বলা হয়? ফণিমনসার যে কাণ্ডটা সেটা আসলে কি? সেটা আসলে আমরা পড়ে থাকি যে একটা পাতার মতো দেখতে এইরকম একটা কাণ্ড, যে কাণ্ডটা পাতা না থাকার ফলে পাতার মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে নিজের দেহের ভেতরে। এবার এই কাণ্ডটা যেহেতু পাতার মতো দেখতে, সেজন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড কেন? কারণ কাণ্ডটা পাতার মতো দেখতে এবং তার মধ্যে চ্যাপ্টা, আবার প্রসারিত, আবার সবুজ, এবং খাবারও তৈরি করতে পারে, মানে সবকটা কোয়ালিটি এর মধ্যে রয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো পর্ণকাণ্ড। তারপরের প্রশ্নে চলে, মাছকে জলের মধ্যে গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে কে? অনেকে মনে করবে পাখনা, অনেকে মনে করবে লেজ। না, গভীরতা মানে কি? গভীরতা মানে হলো, ধর এটা একটা জল, এবার এখানে একটা মাছ আছে, এবার এই মাছটা উপরে উঠবে না নিচে নামবে, সেটা পাখনার সাহায্যে কি করবে? পাখনার সাহায্যে ওরা এগোতে পারে, পাখনার সাহায্যে ওরা বেঁকে গিয়ে আবার পেছনের দিকে সাঁতার কেটে যেতে পারে, ওরা পাখনার সাহায্যে সাঁতার কাটতে পারে, পাখনার সাহায্যে উপরে নিচে করতে পারে না। তাহলে কে সাহায্য করবে এখানে? পটকা। কারণ কি বলেছিলাম? পটকা হলো একটা উদস্থৈতিক অঙ্গ। উদস্থৈতিক অঙ্গ মানে কি? উদস্থৈতিক অঙ্গ মানে হলো যে সমস্ত অঙ্গগুলো ভাসমান অবস্থায় একটা বজায় রাখতে, ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে। কোন সময় মাছটাকে হালকা করে উপরে ভেসে উঠতে সাহায্য করলো, কোন সময় মাছটাকে ভারী করে দিয়ে তার দেহের ওজনটাকে বাড়িয়ে দিয়ে আবার জলের তলায় ডুবে যেতে সাহায্য করলো। এই ধরনের অঙ্গকে আমরা বলে থাকি উদস্থৈতিক অঙ্গ। এজন্য অনেক সময় প্রশ্ন তোমাদের দেখবে জিজ্ঞাসা করে যে মাছের দেহে একটি উদস্থৈতিক অঙ্গের উদাহরণ দাও, বা মাছের দেহে উদস্থৈতিক অঙ্গটা কি, বা রুই মাছের পটকা কি আসলে একটি উদস্থৈতিক অঙ্গ? সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়। তারপরে চলে, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? শোষণ করে নেয়, গ্যাস শোষণ করে নেয়। কি বলেছিলাম আমি? পটকা হলো ঠিক এইরকম দেখতে একটা গঠন, যার মধ্যে এইখানে আমরা দেখতে পাচ্ছি অগ্রপ্রকোষ্ঠে একটা গ্ল্যান্ড রয়েছে, যেটাকে আমরা বলছি রেড গ্রন্থি বা রেড গ্ল্যান্ড। আর পেছনের দিকের প্রকোষ্ঠে আমরা দেখতে পাচ্ছিলাম, পশ্চাৎ প্রকোষ্ঠে, এইরকম অসংখ্য কিন্তু রক্তবাহ, রক্তজালক, এই সমস্ত গুলো রয়েছে। এবারে গ্যাসটা অগ্রপ্রকোষ্ঠ থেকে উৎপন্ন হয়ে যখন পশ্চাৎ প্রকোষ্ঠে যাচ্ছে, তখন কি হচ্ছে? গ্যাসটা কিন্তু এই যে রক্তজালক পূর্ণ যে পশ্চাৎ প্রকোষ্ঠ, এরা পুরোটা শোষণ করে নিচ্ছে, এবং রক্তজালক পূর্ণ এই যে গঠন, এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া, বা অনেক জায়গায় দেখবে লেখা থাকে রেটি মিরাবিলিয়া। দুটো একই জিনিস, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এবারে এই মনে রাখবে, রক্তজালক পূর্ণ অংশটাই কিন্তু রেটি মিরাবিলিয়া, যেটা গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে। গ্যাসটাকে শোষণ করে নেওয়ার ফলে পটকার ওজন কমে যাচ্ছে এবং ধীরে ধীরে মাছটা আবার ভারী হয়ে জলের তলায় ডুবে যাচ্ছে। তারপরের প্রশ্নে চলে আসি, বায়ুথলি বা এয়ার স্যাক দেখা যায়? এ তো দাদা পড়েইছি আমরা, বায়ুথলি আর কার মধ্যে দেখা যাবে? পায়রার মধ্যেই দেখা যাবে। তারপরে চলে, সুন্দরবন অঞ্চলে লবণপূর্ণ মাটি থেকে জল এবং অক্সিজেন গ্রহণ অসুবিধাজনক বলে একে কি বলা হয়? একে কি বলা হবে? একে কি লবণাক্ত মৃত্তিকা বলা হবে? একদমই না। ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হবে? একদমই না। তাহলে কি বলা হবে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। একটা জিনিস মনে রাখবে, শুধু লবণপূর্ণ দেখেই যে লবণাক্ত মৃত্তিকায় ভাট করে টিক মেরে দিলাম, তা কিন্তু সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল। আমাদের পুরো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। লবণপূর্ণ মাটি যেখান থেকে জল এবং অক্সিজেন গ্রহণ অসুবিধাজনক, মানে পরের ইনফরমেশনটাও দিচ্ছে, শুধুমাত্র যে লবণপূর্ণ সেটা বলে যদি ছেড়ে দেয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি পরের ইনফরমেশনও দেয় যে জল এবং অক্সিজেন গ্রহণ করতে পারছে না, সেটাকে তখন আমরা কি বলবো? সেটাকেই তখন আমরা বলবো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তারপরের প্রশ্নে চলে যায়, জলের অভাব মেটাতে সুন্দরী এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদে একটি সাধারণ ব্যবস্থাপনা কি?
সাধারণ ব্যবস্থাপনা তারা কি করেছে, তারা কিউটিকল তৈরি করেছে। কেন? কারণ তাদের যে পর্ণকাণ্ড বলো অথবা সুন্দরী উদ্ভিদের পাতা বলো, দুটোই যে অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু তীব্র রোদ রয়েছে। এবার তীব্র রোদ থাকার ফলে কি হচ্ছে, এর উপরে যদি একটা কিউটিকলের আস্তরণ না থাকে, একটা মোমের মতো আস্তরণ না থাকে, তাহলে কি হবে, তাহলে যখন প্রখর রোদটা যখন এদের উপর পড়বে, তখন কিন্তু সমস্ত এদের ভেতরে যা জল ছিল সব জল কিন্তু বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাবে, সমস্ত বাইরে বেরিয়ে যাবে। তার ফলে কি হলো, একে তো জলের অভাব, তার মধ্যে আরো কিছু কাজের কাজ, লাভের লাভ কিচ্ছু হলো না। তাহলে কিউটিকল যদি থাকে, একটা যদি কোটিং করা থাকে এদের উপরে, তাহলে কি হবে, যতই সূর্যের আলো পড়ুক না কেন ভেতর থেকে জলটা বাইরে যেতে পারবে না, কারণ মোম ভেদ করে বাইরে জল বেরোনো অসম্ভব। কারণ তোরা যদি নিজেরাও কোনোদিন দেখে থাকিস, একটা জলের মধ্যে একটা মোমবাতি 1 বছর 1.5 বছর 2 বছরও তুই যদি রেখে দিস, কোনোদিন গুলে যাবে না, দুটো ইনসলিউবল, কোনোদিন গোলানো সম্ভব না। সেই জন্য ওটা কিউটিকলের আস্তরণ করে দেওয়া থাকে, যেটাকে আমরা ইন শর্টে কিন্তু বলে থাকি এক ধরনের মোমের আস্তরণ। একদম ক্লিয়ার? তারপরে চলে লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটিতে, তার নাম লবণ সহনের জন্য, মাইন্ড ইট, লবণ সহনের জন্য কার মধ্যে, পলাশ, তেঁতুল না, ক্যাকটাস না, সুন্দরী। কারণ সুন্দরী গুলো কি, সুন্দরী হলো হ্যালোফাইটিক উদ্ভিদ। তারপরের প্রশ্নে চলে আয়, নিউম্যাটোফোর কোথায় থাকে? নিউম্যাটোফোর মানে কি বলেছিলাম বাবা? নিউম্যাটোফোর মানে বলেছিলাম শ্বাসমূল। ঠিক আছে? তাহলে এই যে শ্বাসমূল আমরা কাদের মধ্যে দেখতে পাই? যারা হ্যালোফাইটিক উদ্ভিদ না, মানে যারা লবণাম্ব উদ্ভিদ, সরি লবণাম্ব উদ্ভিদ, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কাদের মধ্যে? জরায়ুজ মানে কি, এটা তো দাদা নতুন শুনলাম। শুনবে কেন শুনবে? কারণ আমি আমার ক্লাসের মধ্যে এমন নতুন নতুন জিনিস তোমাদের পড়িয়ে দেবো যেগুলো তোমাদের মাধ্যমিকে জিজ্ঞাসা করে, কিন্তু অন্য কোথাও তোমরা দেখতে পাবে না। এমনকি বইয়ের মধ্যেও ঠিকভাবে ইনফরমেশন গুলো দেওয়া নেই। আর সহায়িকা যদি খুলে বসো, মাথা ঝিমঝিম করবে, গা অলসতায় ভরে যাবে। কেন? কারণ এত বেশি পরিমাণে ওখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা বুঝতেই পারবে না যে ওখান থেকে আমরা সেই সমুদ্র থেকে কতটুকু জল আমাদের লাগবে আর কতটুকু জল আমরা ফেলে দেবো। সেই জন্যে আমি একমাত্র আমার চ্যানেলে দাবি করে বলতে পারি, এই ধরনের যে প্রশ্ন সেগুলো এমন ভাবে করিয়ে দেবো, তোরা যদি মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি প্র্যাকটিস করে যাস আমার সাথে, যেভাবে আমি খেটে যাচ্ছি সেরকম ভাবে যদি তোরা খেটে যাস, তাহলে তোদের কেউ আটকাতে পারবে না, এটা আমার দাবি। এখান থেকে দাঁড়িয়ে তোদের দাদা বুক ঠুকে বলে দিচ্ছে। কোশ্চেনটা কি ছিল? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। জরায়ুজ মানে হলো সাধারণত, মনে রাখবি সবসময়, হ্যালোফাইটিক উদ্ভিদের মধ্যে দেখা যায়। কেন? কারণ সেই সমস্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে উদ্ভিদগুলো রয়েছে, সেখানকার তো মাটিটা প্রথমত প্রধান লবণাক্ত। এবারে কোনো একটা বীজ যখন মাটির মধ্যে রোপণ হচ্ছে, সে তো প্রথম দিকেই তো আর শ্বাসমূল তুলে দিয়ে বাইরে থেকে জল অক্সিজেন সব গ্রহণ করে নিচ্ছে, তা তো ব্যাপারটা নয়। সে যখন একটা বীজ অঙ্কুরিত হবে, সে মাটি থেকেই জল নেবে, এবং বীজের অঙ্কুরোদ্গমের সময় থেকেই সে যদি মাটি থেকেই জল নেয়, তাহলে মাটির জলে তো আবার লবণ রয়েছে। এবার মাটির জলের লবণ যদি ওই ভ্রূণের মধ্যে প্রবেশ করে বা এই ছোট্ট উদ্ভিদটার মধ্যে প্রবেশ করে, উদ্ভিদটা কি বাঁচবে? কোনোভাবেই বাঁচবে না। সেই জন্য ওই হ্যালোফাইটিক উদ্ভিদগুলোর মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখা যায়। কি পরিবর্তন দেখা যায়? সেটা হলো, ওরা ফল যখন গাছে ঝুলছে তখনই বীজের ভেতরে ভ্রূণটাকে অঙ্কুরিত করে দেয়, এবং কিছুদিন ওই অঙ্কুরিত অবস্থাতে থাকে। তারপরে যখন মাটিতে পড়ছে তখন ওরা মোটামুটি লবণ সহনের উপযোগী হয়ে ওঠে। সেই জন্য জরায়ুজ অঙ্কুরোদ্গম কাদের মধ্যে আমরা দেখতে পাবো? যেগুলো সাধারণত হ্যালোফাইটিক উদ্ভিদ, সুন্দরী, গড়ান, গেওয়া, এই ধরনের উদ্ভিদ, মানে গড়ান। তারপরে চলে জলক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্য নয়। কি নয়? জলক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্য নয় বলেছে। তাহলে পড়ে দেখো কি কি হতে পারে। ঘাম নিঃসরণ কম হওয়া, গাঢ় মূত্র ত্যাগ করা, ভেষজ উদ্ভিদ খাওয়া,
পাকস্থলীতে জল সঞ্চয় ক্ষমতা বাড়ানো, ভেষজ উদ্ভিদ খাওয়া। কেন? কারণ ঘাম নিঃসরণ ওরা কম করে, চামড়া প্রচন্ড পুরু হয়, গাঢ় মূত্রও ত্যাগ করে, পাকস্থলীতে জল সঞ্চয়ের ক্ষমতাও অনেক বেশি। তাহলে ভেষজ উদ্ভিদ খেয়ে ওদের কি হবে? ওদের কি পেট খারাপ হয়েছে? ওদের কি পেট খারাপ হয়েছে? ওরা কি বাথরুমে যাচ্ছে ডেলি ডেলি? তা তো না। তাহলে ভেষজ উদ্ভিদ খাওয়ার কোনো দরকার নেই। সেই জন্য ভেষজ উদ্ভিদটাই হলো বৈশিষ্ট্য নয়। তারপরে চলে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ কি? উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ কি হবে? এদের আরবিসি লম্বাটে? একদম নয়, ডিম্বাকার হয় এদের আরবিসি। এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে? একদমই নয়। ঘর্মগ্রন্থি থাকলে সব তো ঘেমে বার করে দেবে জল, তাহলে লাভের লাভ কি হবে? কুঁজে জল সঞ্চিত থাকে না, কুঁজে ফ্যাট সঞ্চিত থাকে, যে ফ্যাটটা জারণের ফলে ভেঙে গিয়ে জল উৎপন্ন হয়ে থাকে। সেই জন্য আমরা বলি না ছোটবেলায় বাচ্চাদের যে ওই দেখো বাবা ওই উটটা যাচ্ছে, ওই উটের পিঠে যে কুঁজটা আছে, কুঁজে জল থাকে। আমি সবাই জিজ্ঞেস করে না, দাদা দাদা ওই কুঁজের ভেতরে কি আছে, বাবা ওই কুঁজের ভেতরে কি আছে? আমরা বলে থাকি কি ওই কুঁজের ভেতরে জল আছে। কিন্তু জল মানে কি? জল মানে হলো ফ্যাট আছে। ওই ফ্যাটটা যখন জারিত হবে তখন কি হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। সেই জলটাকে কাজে লাগিয়ে ওরা বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সম্পন্ন করে থাকে। এবারে তাহলে এখানে বলেছে ক্ষমতার কারণ কি? তাহলে আসলেই ক্ষমতার কারণ কোনটা? সেটা হলো এদের মল এবং মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। কারণ এরা এতটাই বেশি পরিমাণে জলটাকে নিজের দেহের ভেতরে শোষণ করে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে? তার ফলে এদের মধ্যে দেখা যাচ্ছে যে যে মূত্রটা রয়েছে বা যে মলটা রয়েছে সেটা কেলাসিত, মানে ছোট ছোট পাথরের দানার মতো হয়ে তাদের দেহ থেকে নির্গত হচ্ছে। মানে মাইনিউটলি থেকে মাইনিউটলি যতটা জল শোষণ করে নেওয়া যায় ওরা ততটা জল শোষণ করে নেয়, কোনো কথা হবে না এর মাঝে। তারপরে চলে উটের আরবিসি প্রাথমিক আকারে প্রায় যত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা হলো, সেটা হলো 240%। কেন? সে ঘটনাটা একটু বলি তোমাদের সাথে। আমরা সাধারণত যখন আমাদের তেষ্টা পাচ্ছে বা আমরা যখন খুব তৃষ্ণার্ত তখন আমরা কতটা জল খেতে পারি? খুব বেশি হলে একটা 40 টাকা থামস আপের বোতলে হাফ বোতল জল খেতে পারবো, তাই তো? তার বেশি খেতে পারবো না। কিন্তু উট কতদিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে মোটামুটি? তোদের আইডিয়া কত? তোদের আইডিয়াটা কত? একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 1.5 মাস? ওরা সাধারণত 3.5 থেকে 4 মাস পর্যন্ত না জল খেয়ে থাকতে পারে। কেন খেয়ে থাকতে পারে? তার কারণ হলো ওরা যখন জল খাবে, মানে উট যখন জল খাবে তখন একসাথে প্রায় 200 থেকে 250 লিটার মতো জল একটানা মেরে দেয়। পুরো এক ঢোকের টানা খেয়ে নেবে ওরা, খেতে 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 200 থেকে 250 লিটার। মাথায় রাখবি 200 থেকে 250 লিটার, 2-3 লিটার না, 200 থেকে 250 লিটার। এবার এতটা যখন জল খাচ্ছে তখন কি হচ্ছে? এদের রক্তটাও লঘু হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বডি ফ্লুইড বেড়ে যাচ্ছে। কারণ আমরা যে জলটা খাচ্ছি সেটা তো আমরা রক্তের মধ্যে তো আসছে, তার ফলেই তো রক্তটা তরল, নাহলে রক্তটা তরল হচ্ছে কোত্থেকে? এবারে রক্তটা যখন অত্যাধিক তরল হয়ে যাচ্ছে তখন সেই সময় দেখা যাচ্ছে যে আরবিসি গুলো রয়েছে সেগুলো প্রাথমিক আকারের তুলনায় প্রায় 240% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে ধর কোন একটা আরবিসি ছিল এতটুকু, সে বেড়ে হয়ে গেল এতটা বড়, পারবে। সেই ক্যাপাসিটি সেই আরবিসিটার রয়েছে। কেন রয়েছে? কারণ জল খেতে পায় না, তো জল খেতে দিতে পারছে না। এদিকে ওরা তো মারপিট করতে পারবে না, এই জল দে, এই জল দে, একটু জল দে, একটু জল খাই, এরকম তো করতে পারবে না বন্ধুদের সাথে। এরকম ল্যাং মেরে দিয়ে এই একটু জল দে না, এরকম করতে পারবে না। তাহলে কি করবে? যখন ওরা ওই জল খুঁজে পাবে বা ওদের মালিক খেতে দেবে তখন ওরা জল খাচ্ছে। এবার যখন খাচ্ছে তখন ওরা 200 লিটার জল খেয়ে নিচ্ছে। এবার এত জল খেয়ে নিলে ওদের দেহের ভেতরে তো সেই ব্যবস্থাপনা করে রাখতে হবে, নাহলে কি হবে? এত জল খাওয়ার পরে তো পুরো পুরো উপরে ভগবানকে প্যাড়ে হয়ে জায়গা টাইপের হয়ে যাবে, পুরো ভগবানের কাছে চলে যাবে। তো সেই জন্য ওদের দেহের কোষগুলো যাতে প্রসারিত হতে পারে জল খাওয়ার সাথে সাথে, সেই রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপরে চলে উট দীর্ঘদিন জল পান না করে যদি থাকে তাহলে কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই? কি দেখতে পাবো? মারা যাবে না, প্রখর রোদে ভ্রমণ করে করে বেড়াবে। ওরে বাবারে, হেভি অ্যান্সার তো এখানে। তারপরে হলো উটের পুঁজ ক্রমশ ছোট হয়ে যায় আর কোনোদিন না। প্রথমত এই দুটো তো হবেই না, মারা তো যাবেই না। প্রখর রোদে ঘুরে বেড়ানো বন্ধ করে দেয়। উটকে জাহাজই বলা হয় ওই কারণের জন্য, কারণ মরুভূমির প্রখর রোদের মধ্যে ওরা ঘুরে বেড়াতে পারছে। ওরা যদি ঘুরে বেড়ানো বন্ধ করে দেয় তাহলে তো আরো বিপদে হয়ে যাবে। সেই জন্য উটের যে কুঁজ সেটা ক্রমশ ছোট হয়ে যাবে। কেন? কারণ উটের কুঁজের ভেতরে ফ্যাট আছে, ওরা খাচ্ছে না জল, তার ফলে ফ্যাটের থেকে জল ভেঙে বেরোচ্ছে। এবার যখন জল ভেঙে ফ্যাট থেকে বেরোচ্ছে তখন কুঁজ ছোট হচ্ছে। কেন? কারণ কুঁজের ভেতরে ছিল ফ্যাট। এবার ফ্যাট যদি কমে যায় কুঁজ ছোট হয়ে যাবে। কেন? কারণ জলে সাপ্লাই দিতে হবে। এবার জলের সাপ্লাই এর জন্য ধীরে 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 কুঁজটা ছোট হয়ে যাচ্ছে। এই হলো আসল ঘটনা। তারপরে চলে চক্ষু পল্লব লম্বা লম্বা
রোম দ্বারা ঘেরা থাকে। কাদের ঘেরা থাকে? কুকুরের না বিড়ালের না শিয়ালের না উটের। কেন? কারণ মরুভূমি অঞ্চলে সাধারণত মাঝে মাঝে বালির ঝড় ওঠে। এবারে অত বালির ঝড়ে ওই এত বড় বড় চোখ নিয়ে তারা যদি এরকম করে খুলে দাঁড়িয়ে থাকে, তো চোখের মধ্যে বালি ঢুকে যাবে, ও তো অন্ধ হয়ে যাবে। সেই জন্যে ওদের চোখের বাইরের দিকে যে পল্লব গুলো থাকে সেগুলো দেখবে অনেক বড় বড় হয়। তার ফলে কি হচ্ছে, ওরা যদি চোখটাকে এরকম ছোট করে রাখে, ওই পল্লবের মধ্যে বালির গুলো আটকে যাবে, তার ফলে যেগুলো আর চোখের ভেতরে ঢুকতে পারে, বা খুবই সামান্য হয়তো একটা দুটো কণা এদিক ওদিক করে ঢুকে গেল। এই হলো ব্যাপার। সেই জন্য উটের ভেতরে আমরা লম্বা লম্বা চক্ষু পল্লব রোম দ্বারা ঘেরা দেখতে পাই। তারপরে চলে দেহে জল সংরক্ষণের ব্যবস্থা থাকে কাদের মধ্যে? উটের মধ্যে। একদম পুরো একদম জল ভাত বানিয়ে দিয়েছি আমরা এসব। উই পোকার ঢিপিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করতে অভ্যস্ত প্রাণী কি? প্রাণী হলো শিম্পাঞ্জি। আর এটা ডি অপশন হতো, আর এটা এদিকে থাকতো। এটা একটু এডিটিং এর জন্য এইদিকে ভুল করে চলে এসেছে। তারপরে চলে শিম্পাঞ্জির আচরণ নিয়ে কাজ করেন ইংল্যান্ডের যে বিজ্ঞানী। কে বিজ্ঞানী কাজ করেছিল? জেন ডুগাল। এই সমস্ত প্রশ্ন কিন্তু অন্য কোথাও পাবে না, আমি দাবি করে বলতে পারি। এই সমস্ত প্রশ্ন অন্য কোথাও ইউটিউবে এত ফ্রিতে তোমাদের কিচ্ছু করিয়ে দেবে না। আমি যেভাবে ডিটেলসে তোমাদের পড়িয়ে দেবো, তারপরে তোমাদের আর একটা প্রশ্নও কোথাও থেকে দেখতে হবে না, আর একটা ইন ডিটেলে কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র আমি যেরকম ভাবে করিয়ে দিচ্ছি সেরকম ভাবে জিনিসগুলোকে পুরো ভরসা করে করতে থাকো, পুরো আমার উপরে ভরসা করে চলতে থাকো, করতে থাকো। যা করাচ্ছি পুরো একদম মানে ব্লাইন্ডলি ফলো করতে থাকো, তোমাদের নাম্বার উঠবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। এটা আমার দাবি। এই চ্যানেল থেকে তোদের দাদা হিসেবে, বুক ঠুকে তোদের ভাই হিসেবে, বোন হিসেবে বলছি। তোরা শুধু পড়ে দেখ, করে দেখ, তারপরে তোরা নিজেরা হাতে নাতে ফল পাবি। কিন্তু ডেডিকেটেডলি পড়তে হবে। দাদার কাছে পড়ছি মানে ওই শুধুমাত্র দাদার কাছে পড়ছি ব্যাস, কিন্তু দাদার থেকে না কোনো ভিডিও দেখছি না প্র্যাকটিস করছি, এরকম করলে দাদার কাছে পড়ে কোনো লাভ, এরকম করলে দাদার কাছে পড়ে কোনো লাভ নেই। কারণ দাদা ভগবান না বা ওপরালাও নয়। দাদা সব পড়িয়ে দেবে, সব করিয়ে দেবে, সব ইন ডিটেলস তোদের হাতে ধরে শিখিয়ে দেবে, পুরো গুলে গাঁতে খাইয়ে দেবো তোদের, কোলে ফেলে ঝিনুকে করে। কিন্তু পড়ে হজম করে তোদের ওখানে নামাতে হবে। হজম করে নামানোর কাজটা তোদের। সব পড়িয়ে দেবো, এলিট প্রো লেভেলের আমি সমস্ত জিনিস দিয়ে দেবো, যে ক্লাসগুলো ইউটিউবে কোথাও তোরা জীবন বিজ্ঞানে বল বা অন্য কোনো সাবজেক্টে বল কোথাও পাবি না। কারণ এত ফ্রিতে আমার মতো কেউ পড়িয়ে দেবে না, কেউ পড়িয়ে দেবে না, এটা আমি দাবি করে বলতে পারি, কেউ না। তারপরে চলে মৌমাছির ভাষা আবিষ্কার করেন যে অস্ট্রিয়ান বিজ্ঞানী। কোন বিজ্ঞানী করেছিল? কার্ল ভন ফিশ। ইনি কিন্তু মৌমাছির যে ভাষা বা যেটাকে আমরা বলে থাকি মৌনৃত্য, সেই মৌনৃত্যকে কিন্তু ইনি আবিষ্কার করেছিলেন বা লক্ষ্য করেছিলেন। তারপরে চলে শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কি বোঝায়? নেচে নেচে কি বোঝায় বলেছিলাম? যে জলের সন্ধান পাওয়া গেছে, ধুর জল খেয়ে কি করবে। খাবারের সন্ধান পাওয়া গেছে, অবশ্যই খাবারের সন্ধান পাওয়া গেছে বলেই ওরা দুই ধরনের নাচ দেখায়। একটা হলো বৃত্তাকার নৃত্য, আর একটা কি, আর একটা হলো ওয়াগল নৃত্য। দুই ধরনের খাদ্যের উৎসের যতটা দূরত্ব তার উপরে ভিত্তি করে ওরা দেখাবে। যদি 100 মিটারের কম হয় তাহলে বৃত্তাকার নৃত্য, আর যদি 100 মিটারের দূরত্ব বেশি হয় খাবারের সন্ধানটা, তখন তারা দেখাবে হলো কি, ওয়াগল নৃত্য। তারপরে চলে মৌমাছি ওয়াগল নৃত্যের মহড়া দেখতে কেমন? মহড়া মানে হলো আঁকা। এবারে এই যে ওয়াগল নৃত্য রয়েছে, ওয়াগল নৃত্যটা কিরকম বলেছিলাম? এরকম ভাবে যাবে, এরকম ভাবে একটু কম্পন করবে, দিয়ে আবার এরকম ভাবে ঘুরে আসবে, দিয়ে আবার এরকম ভাবে একটু কম্পন করবে, দিয়ে আবার এরকম ভাবে ঘুরে আসবে। মানে এইরকম ভাবে একটা ইংলিশের 8 অক্ষরের মতো ওরা কন্টিনিউয়াসলি কিন্তু কম্পনটা করতেই থাকে। তাহলে দেখতে কিরকম? দেখতে ইংলিশের 8 এর মতো। তারপরে চলে ওয়াগল নৃত্যে অংশ নেয় কোন মৌমাছি? সবসময় শ্রমিক মৌমাছি। কারণ শ্রমিক মৌমাছিরাই খাবার আনছে, শ্রমিক মৌমাছিরাই মৌচাক বানাচ্ছে, শ্রমিক মৌমাছিরাই সেবা শুশ্রূষা করছে, সব শ্রমিকের ঘাড় দিয়ে যাচ্ছে। বাকি এই রানী আর পুরুষ মৌমাছি ঠ্যাঙে ঠ্যাং দিয়ে এরকম ভাবে আরাম করছে, আহ মাজ্জানি লাইফ, এরকম একটা ব্যাপার। কেন? কারণ ওরা তো হলো মৌমাছিরা, এই দুটো যে মৌমাছি রয়েছে এরা সাধারণত মৌচাকের সবকিছু কন্ট্রোল করে থাকে। এই রানী মৌমাছি যদি পুরুষ মৌমাছির সঙ্গে প্রজননে লিপ্ত না হয় এবং পরবর্তী জেনারেশন না আসে, তাহলে একটা মৌচাক সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য শ্রমিক মৌমাছিরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাতে রানী আর পুরুষ মৌমাছি দুটোকে বাঁচিয়ে রাখা যায়। তারপরে চলে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? নয় বলেছে। খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যায়, এক্ষুনি বললাম। অবশ্যই এটা সত্যি একটা কথা, এটাই বৈশিষ্ট্য। ওয়াগল নৃত্য ইংরেজি 8 সংখ্যার ন্যায়, একদম সত্যি কথা।
ওয়াগল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, অবশ্যই, কারণ এই যে মাঝখানে এরকম ভাবে যে ঘুরছে, একবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে আর একবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এরকম ভাবে। এবার তার ফলে এটাও সত্যি ঘটনা হয়ে গেল। তাহলে লাস্ট স্টেপটা আমরা পড়ে দেখি কি বলছে। ওয়াগল নৃত্যটি অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে, একদমই না, নিম্নগামী মানে হলো সূর্যের দিকে রয়েছে, বিপরীত দিকে না। তাহলে এইটাই হলো একমাত্র ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। এবং এই ধরনের টিপিক্যাল শক্ত শক্ত প্রশ্ন গুলো কিন্তু আমি করিয়ে দেবো, এবং এমন ভাবে করিয়ে দেবো তারপরে তোমরা চুটকিতে পুরো ফ্লুতে উড়িয়ে দেবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এই সমস্ত টিপিক্যাল প্রশ্ন তোমাদের অন্য বন্ধুদের দিয়ে দেখবে, ওরা নিজেরা অ্যান্সার ঠিক মতো করতে পারবে না, ওরা কনসেপ্টটাই বুঝতে পারবে না যে ওয়াগল নৃত্যে 100 মিটারের কম ছিল না বেশি ছিল, 8-এর মতো দেখতে ছিল না গোল দেখতে ছিল, কিরকম ভাবে বিপরীত দিকে যাচ্ছিল না ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল, এসব কনসেপ্টই তারা জানবে না। শুধুমাত্র আমি এমন ভাবে পড়িয়ে দেবো তারপরে চুটকিতে অ্যান্সার হবে, পুরো চুটকিতে, না হলে তখন বলো আমাকে। তারপরে চলে আয়, খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কি ধরনের নৃত্য প্রদর্শন করবে? রাউন্ড। এক্ষুনি বলেছিলাম রাউন্ড অথবা বৃত্তাকার নৃত্য। তারপরে চলে আয়, প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন? শারীরবৃত্তীয়, ভালো করে, সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি, পায়রা উড়বার জন্য বায়ুথলির উপস্থিতি, রুই মাছের প্লবতা রক্ষার জন্য পটকার উপস্থিতি, শিম্পাঞ্জির উইপোকা ধরে খাওয়ার কৌশল। এখানে আগে বুঝতে হবে শারীরবৃত্তীয় মানে কি ছিল। শারীরবৃত্তীয় মানে আমরা দেখেছিলাম যে যে সমস্ত লবণাম্ব উদ্ভিদরা রয়েছে তারা কি করে, তারা নিজেদের দেহের ভেতরে যে গঠনটা রয়েছে সেই গঠনটাকে সেইভাবেই রাখছে, মানে মূলকে মূলই রাখছে, কিন্তু তাদের দেহের ভেতরে অভ্যন্তরে কিছু পরিবর্তন হয়েছে, যার ফলে তারা দেখতে বাইরে থেকে সেম রয়েছে কিন্তু ভেতরের দিকে তাদের মডিফিকেশন হয়েছে। তার মানে এখানে হয়ে যাবে সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি। কারণ গাছেদের মধ্যে সাধারণত আম বলো, জাম বলো, কাঁঠাল বলো, যাই বলো না, এদের মধ্যে আমরা লবণ গ্রন্থি দেখতে পাই না তো, কিন্তু সুন্দরী উদ্ভিদের মধ্যে তো দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? তার কারণ হলো এরা একটা লবণাক্ত উদ্ভিদের মাটির মধ্যে রয়েছে। এবার সেখানে যদি বেঁচে থাকতে হয় তাহলে কি করতে হবে? তাহলে ওকে ওর দেহের মধ্যে লবণ গ্রন্থি উপস্থিত রাখতে হবে, এবং এটা হলো একটা শারীরবৃত্তীয় অভিযোজন। বাকি পায়রার অভিযোজন, শিম্পাঞ্জির অভিযোজন, রুই মাছের অভিযোজন, এগুলো কি ধরনের? এই যে পায়রা লেখা রয়েছে, এই যে মাছ লেখা রয়েছে, এগুলো কি ধরনের অভিযোজন? এগুলো হলো অঙ্গ সংস্থান, এগুলো হলো মুখ্য অভিযোজন। এই ধরনের অভিযোজনকে আমরা বলে থাকি মুখ্য অভিযোজন। আর শিম্পাঞ্জির এই যে উইপোকা ধরে খাওয়ার কৌশল, এটা কি? এটাও আমি বলে দিয়েছিলাম আচরণগত অভিযোজন। বোঝা গেছে? এত ডিটেলসে কেউ দেখিয়ে দেবে না, এত ডিটেলসে ভেঙে ভেঙে এই ধরনের টিপিক্যাল প্রশ্নগুলো কেউ তোমাদের বুঝিয়ে দেবে না, কেউ তোমাদের দেখিয়ে দেবে না, এটা আমি দাবি করে বলছি তোদের। তারপরে চলে, প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত কর। কোনটা সঠিক না পড়ে পড়ে দেখতে হবে, আমাদের বড় বড় বক্তব্য দেওয়া আছে। অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য পরিমাণসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, একদম ঠিক কথা। এটা আমাকে তো বলেছে সঠিক নয়, তাহলে আমি সঠিক যেটা নয় সেটাই চিহ্নিত করবো, মানে যেটা ভুলভাল লেখা আছে। তারপরে বলেছে এটা রুই মাছ হবে, ভুল হয়ে গেছে একটু। রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে, একদম ভুল, এটাই হলো সঠিক না। কেন? কারণ আমরা কি করেছিলাম, এই যে রেটিয়া মিরাবিলিয়া এরা গ্যাস শোষণ করে, এদের কাজ হলো গ্যাস শোষণ করে নেওয়া, এবং উৎপাদন করা উৎপাদন করা হলো অগ্রপ্রকোষ্ঠে যে রেড গ্রন্থি থাকে, তার কাজ হলো গ্যাস উৎপাদন করা। তারপরে চলে, এরপরে আমরা শূন্যস্থান করব। প্রথম প্রশ্ন কি বলছে? ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। আমরা তো এক্ষুনি বললাম, চুটকিতে অ্যান্সার হবে, চুটকিতে। বাষ্পমোচন, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হচ্ছে। কেন? কারণ সেখানে তো প্রখর রোদ, এত বড় বড় পাতা মেলে যদি এরকম করে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে? তাহলে সব পাতার উপরে আলো পড়বে আর সব জল উবে বেরিয়ে যাবে। তারপরে চলে,
ফণিমনসা হলো এক প্রকার ড্যাশ উদ্ভিদ, কি হবে? জাঙ্গল অথবা জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, জাঙ্গলও লিখতে পারো, জেরোফাইটও লিখতে পারো, একই হবে। অভিযোজনের লক্ষ্যে পাতা কাঁটায় রূপান্তরিত হলে কাঁটাগুলিকে কি বলবে? এখানে জানো, ও পারবো 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 করে কর্ণকাণ্ড লিখে চলে এসো না দয়া করে, এখানে হবে পত্রকণ্ঠ। কেন? কারণ এখানে বলেছে পাতা যে কাঁটায় রূপান্তরিত হয়েছে, কাঁটাগুলোকে কি বলে? কাঁটাগুলোকে বলে পত্রকণ্টক। পত্রকণ্টক না লিখলে সেই কাঁটা লাগা গানের মতো কাঁটা লাগবে। কেন? কারণ উত্তরটা ভুল হয়ে যাবে, নাম্বারটাও ভোগের বাড়ি চলে যাবে। তারপরে চলে ক্যাকটাসের দেহকোষগুলি ড্যাশ সমন্বিত হওয়ায় এদের জল সঞ্চয়ের ক্ষমতা বেশি থাকে। এখানে কি হবে? এখানে হবে মিউসিলেজ, এটাও তোমাদের বলেছি। কেন? কারণ আমরা দেখি না যে সমস্ত জাঙ্গল উদ্ভিদ রয়েছে, যেমন ক্যাকটাস বলো, অ্যালোভেরা বলো, এদের ভেতরে একটা জেলি জেলি পদার্থ থাকে। ওই জেলিটা কি? জেলিটা কি আমাদের মুখে মাখার জন্য তৈরি করা হয়েছে? না, যেটা তৈরি করা হয়েছে, ওরা যেহেতু জাঙ্গল উদ্ভিদ, ওদের দেহের ভেতরে যে কোষগুলো তারা জল সঞ্চয় করার জন্য মিউসিলেজ ধরনের এক ধরনের কোষ তৈরি করেছে, যেটা এক ধরনের পিচ্ছিল জলীয় দ্রবণ রূপে জলটাকে তাদের দেহের ভেতরে সঞ্চয় করে রাখে। না সঞ্চয় করলে কি হবে? না সঞ্চয় করলে সব জল উবে যাবে, সব জল নষ্ট হয়ে যাবে, সব জল ওরা কাজে লাগিয়ে ফেলবে, যার ফলে তারা জলের অভাবে মারাও যেতে পারে। তারপরে চলে মাছের জলজ অভিযোজন হলো এক প্রকার, এক্ষুনি বললাম, মুখ্য অভিযোজন অথবা প্রাথমিক অভিযোজন। কেন? কারণ মাছেরা এবং মাছেদের যারা পূর্বপুরুষ ছিল তারাও যে জায়গাতেই বসবাস করত, মাছেরাও এখনকার বর্তমান দিনেও সে জায়গাতেই বসবাস করে, পিতৃপুরুষের বাসস্থান তারা ত্যাগ করেনি, এবং তারা জলে থাকার জন্য নির্দিষ্ট তাদের পিতৃপুরুষও জলজ অভিযোজন চালিয়েছে, মাছেরাও এখনো জলজ অভিযোজনই চালাচ্ছে। সেই জন্য আমরা মাছেদেরকে বলছি কি? মাছেদেরকে বলছি মুখ্য অভিযোজন এদের মধ্যে সম্পন্ন হয়েছে। এবং মাছের সঙ্গে সঙ্গে আর কাদের মুখ্য অভিযোজন সম্পন্ন হয়েছে? পাখিদের ক্ষেত্রে মুখ্য অভিযোজন সম্পন্ন হয়েছে, কারণ পাখিদেরও যারা পূর্বপুরুষ ছিল তাদের মধ্যেও আমরা পক্ষী অভিযোজন দেখেছিলাম বা খেচর অভিযোজন দেখেছিলাম, ঠিক একইভাবে এখনকার পাখিরাও তাদের মধ্যেও আমরা খেচর অভিযোজনই দেখতে পাচ্ছি, কিচ্ছু বদলায়নি। তারপরে চলে রুই মাছের উদস্থৈতিক অঙ্গ কি? আলোচনা করেছিলাম, কি হবে? পটকা। পটকা হলো রুই মাছের উদস্থৈতিক অঙ্গ, যেটা একটা প্লবতা বজায় রাখতে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই ভৌত বিজ্ঞানের মধ্যে পড়েছো, প্লবতা বজায় রাখতে সাহায্য করে মানে কে ডুবে যাবে, কে ভেসে উঠবে, এরকম ভাবে একটা লেভেল মেনটেন করতে ওরা সাহায্য করে থাকে। তারপরে চলে রুই মাছের ড্যাশ অঙ্গ সংস্থানগত অভিযোজনের একটি উদাহরণ, কি হবে? পটকা। তারপরে চলে ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তর হলো এক প্রকার কিসের অভিযোজন? বলেছিলাম কিসের অভিযোজন? পাতা কাঁটায়। পাতা কাঁটায় মানে সম্পূর্ণ অঙ্গটা পাল্টে গেছে, অঙ্গ পাল্টে গেছে মানে অঙ্গ সংস্থানগত। অঙ্গ সংস্থানগত অভিযোজন। তারপরে চলে পায়রার ফুসফুসের সঙ্গে কটা বায়ুথলি থাকে? বলেছিলাম 9টা বায়ুথলি থাকবে। এই 9টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র বিজোড় থাকে, এবং বাকি যে কটা রয়েছে 4টে, তারা সব কটা কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন গ্রীবাদেশীয় বায়ুথলি বলো বা উদরদেশীয় বায়ুথলি বলো, পশ্চাৎবর্তী বায়ুথলি বলো, অগ্রবর্তী বায়ুথলি বলো, এই যে 4টে বায়ুথলির নাম বললাম, প্রত্যেকটা দুটো দুটো করে থাকে, মানে 4 দুগুণে 8, আর একটা থাকে হলো ক্লভিকল অন্তর্বর্তী বায়ুথলি। এবং এগুলো আমি আমার ভিডিওর মধ্যে ইন ডিটেলসে পড়িয়ে রেখেছি, যেগুলো সাধারণত লোকেরা পেড ব্যাচে দেয়। আমি পুরো ইন ডিটেলসে তোমাদের সুবিধার জন্য পড়িয়ে রেখেছি, যাতে পয়সা কড়ির কাউকে কিচ্ছু নিয়ে চিন্তা না করতে হয়, সবাই যাতে ফ্রিতে পড়তে পারে। তারপরে চলে পায়রার উড্ডয়নে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি সরবরাহে সাহায্য করে কে? সাহায্য করে হলো বায়ুথলি। কেন? কারণ বায়ুথলির মধ্যে অতিরিক্ত বায়ু অবস্থান করছে। এবার এই যে বায়ুথলি, এরা কি? এরা সাধারণত রক্তজালক বিহীন এক ধরনের থলের মতো গঠন বা বেলুনের মতো গঠন। এবার যার ফলে এই বায়ুথলির মধ্যে যদি বায়ু থাকে, সেটা তো আর শোষণ হয়ে যাচ্ছে না, যেমন আমরা রেটিয়া মিরাবিলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম। এবার যেহেতু শোষণ হয়ে যাচ্ছে না, তার মানে এই বায়ুথলিটা থেকে যে অক্সিজেন পূর্ণ বায়ুটা, সেটাকে আবার তারা উড্ডয়নের সময় ফুসফুসে পাঠাবে এবং সেখান থেকেই শক্তি নেবে, তাই তো? এই হলো ঘটনা। তারপরে চলে লবণাম্ব উদ্ভিদ হলেও
ড্যাশ গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না। কোনটা হবে? সুন্দরী। সুন্দরী উদ্ভিদে আমরা দেখতে পাই না, সেটা জরায়ুজ অঙ্কুরোদ্গম হলেও। তারপরে চলে সুন্দরীর শ্বাসকার্যে সাহায্যকারী মূলকে কি বলা হয়? শ্বাসমূল বলা হয়। আমরা বারবার পড়ে আসছি এবং এই প্রশ্নগুলোই তোমাদের জিজ্ঞাসা করবে এবং এগুলোই সাধারণ সাধারণ প্রশ্ন। ছেলেপুলেরা কনসেপ্ট ভালো করে না থাকার জন্য, প্র্যাকটিস না থাকার জন্য, মক টেস্ট ইউটিউবে খুঁজে না পাওয়ার জন্য তারা পড়তে পারছে না, তারা করতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। লোকে ভাবছে লাইফ সায়েন্সটা ওরে বাপরে কি একটা জগদ্দল পাথর, সেটাকে লোকে তুলতে পারবে না। আমি পুরো ফুয়ে সেই পাথর উড়িয়ে দেবো, ফুয়ে সেই ধারণা উড়িয়ে দেবো, এমন ভাবে পুড়িয়ে দেবো তোদের আর কোনোদিন কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। সুন্দরী শ্বাসমূল বা নিউম্যাটোফোরের মাথায় যে ছিদ্র থাকে সেটাকে কি বলে? বলেছিলাম শ্বাস ছিদ্র, অথবা কেউ যদি আরো ভালো মনে রাখতে চাও সেটা হলো নিউম্যাথোড। শ্বাসছিদ্র অথবা নিউম্যাথোড আমরা দুটোই বলে থাকি। উইপোকা শিকারের ক্ষেত্রে শিম্পাঞ্জি ফিশিং টুলের ব্যবহার একটি, এক্ষুনি বলেছি, কি হবে? ঝট করে উত্তর, একদম ঝট করে, আমার লেখার আগে উত্তর যেন চলে আসে, আচরণগত। ঠিক আছে? তারপরে চলে মৌনৃত্য ড্যাশ মৌমাছিরা করে থাকে। এটা আমি আগেও বলেছি, সেই জন্য এই প্রশ্নটা সবাই কিন্তু কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। আমি কিন্তু খুব ডিটেলে আলোচনা করে দিয়েছি, একদম সহজ একটা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটা সবাই কিন্তু কমেন্টে লিখে জানাবে যে এইটার 15 নম্বরের শূন্যস্থানের উত্তর কি হবে। তাহলেই বুঝতে পারবো যে তোমরা অ্যাটেন্টিভলি ভিডিওটা কিন্তু দেখছো, কারণ এই ভিডিওগুলো দেখার পর তোমাদের আর কিচ্ছু দেখতে হবে না, শুধু যেরকম ভাবে পড়াচ্ছি কোশ্চেনগুলো নোট ডাউন করবে, উত্তর টুকবে, ব্যাস ব্যাস। বারবার ওগুলোকে রিভাইজ করবে, বারবার ভিডিও দেখবে, রিভাইজ করবে, ভিডিও দেখবে, রিভাইজ করবে, আর কিচ্ছু লাগবে না, আমি বলে দিচ্ছি। পরিণত বয়স্ক একটি উট একবারে কত লিটার জল পান করতে পারে? বলেছিলাম 200 লিটার জল পান করতে পারে। তারপরে চলে উটের লোহিত রক্তকণিকা লঘু স্মারক রক্তে সর্বাধিক কত শতাংশ পর্যন্ত প্রসারিত হতে পারে? এটাও বলেছিলাম, এটাও একটা পার্সেন্টেজ দিয়ে বলে দিয়েছিলাম। সেজন্য এই 17 নাম্বার, 15 নাম্বার আর 17 নাম্বার এটা তোমাদের জন্য থাকলো। 17 নাম্বারের উত্তরটা কি হবে একদম বলে দিয়েছিলাম ভালো করে, যে প্রসারিত হতে পারে, প্রসারিত হতে পারে না, কত পার্সেন্ট, সব কিন্তু একটা এমসিকিউর মধ্যে ডিটেইলস আলোচনা করে দিয়েছিলাম। সেজন্য অবশ্যই সবাই শূন্যস্থানের উত্তরটা দেবেই দেবে। তারপরে চলে মৌমাছির ওয়াগল নৃত্যে গতিপথ ইংরাজির 8 অক্ষরের মধ্যে। তারপরে চলে খাদ্যের অবস্থান 100 মিটারের থেকে বেশি হলে মৌমাছিরা কি ধরনের নৃত্য প্রদর্শন করে? ওয়াগল নৃত্য। এখন তোদের এই সমস্ত প্রশ্ন সোজা লাগছে কেন জানিস? কারণ আমি যেভাবে পড়িয়ে দিয়েছি তারপরে আর কঠিন লাগা সম্ভব না। কারণ এইগুলোই যদি আমি হঠাৎ করে একটা মক টেস্ট দিয়ে তোদের যদি নাম্বার তোলাতাম না, তোরা দেখতিস সমস্ত পুরো একদম অজ্ঞান হয়ে জিভ বার করে পড়ে রয়েছিস, পুরো অজ্ঞান হয়ে দেখতিস জিভ বার করে পড়ে রয়েছিস। 90% ছেলেমেয়েরা অজ্ঞান হয়ে জিভ বার করে পড়ে থাকতো, আর 10% যারা সেলফ স্টাডি প্রচুর ভালো করে করতে পারে তারা বেরিয়ে যেত। কিন্তু আমাকে তো সবার কথা ভাবতে হবে, সেই জন্য মক টেস্ট গুলো তোমরা অবশ্যই সিনসিয়ারলি কেয়ারফুলি দেবে, কারণ এই প্রশ্নগুলোই এগুলোই জিজ্ঞাসা করা হবে, এর বাইরে আর কিচ্ছু আসবে না। সুপার মক 2 চলে এসেছে, এরপরে চলে আসবে অ্যাটম বম 30 পার্ট 2, যেখানে মিক্স ভাবে সব প্রশ্ন করানো হবে। সেই জন্য তোমাদের প্রস্তুতির থেকেও কিন্তু আমি জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি, তোমরাও আমার সাথে জোর কদমে প্রস্তুতি চালাবে, কারণ মাধ্যমিকে ভয় নয়, বাজি মাত করতে হবে আমাদের। তারপরে চলে সত্য মিথ্যা নির্বাচন। অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন। ভালো করে বুঝুন, অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন। যদি অভিযোজন না হয় তাহলে কি অভিব্যক্তি হবে? ইভলিউশন হবে? ইংলিশে লিখে দিচ্ছি, ইভলিউশন যদি করতে হয়, একটা জীবকে যদি সম্পূর্ণ পরিবর্তিত করতে হয়, তাহলে তো অ্যাডাপ্টেশন অবশ্যই করাতে হবে। তার মানে অভিব্যক্তির অন্যতম কারণ অভিযোজন, একদম ট্রু। জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, একদম সত্য কথা, কারণ না হলে সব জল বেরিয়ে যেত। রুই মাছ একটি প্রাথমিক জলজ প্রাণী, একদম সত্য। মাছের পটকায় রিটি মিরাবিলিয়া উপস্থিত থাকে, সত্য।
পায়রার দেহে 13টি বায়ুথলি থাকে, একদম মিথ্যা। কেন? কারণ আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম 9টা বায়ুথলি থাকে, তার মধ্যে কি ছিল? 4টে জোড় ছিল এবং একটা বিজোড় ছিল। তারপরে চলে শ্বাসমূল সুন্দরী গাছে দেখা যায়, অবশ্যই সত্য, একদম কারেক্ট। মাটি থেকে গৃহীত অতিরিক্ত লবণ নির্গমনে সুন্দরীর অভিযোজন দেখা যায়, একদম সত্য। লবণ গ্রন্থি দেখা যাচ্ছে, পত্রমোচন দেখা যাচ্ছে, লবণ গ্রন্থি থাকছে, এরকম বিভিন্ন অভিযোজন তারা করে থাকে যাতে নিজেদের অস্তিত্বটাকে নিজেদের টিকিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু তারা মরে যাবে। উটের লোহিত রক্তকণিকা গোলাকার এবং নিউক্লিয়াস যুক্ত। না, উটের লোহিত রক্তকণিকা গোলাকার না, উটের লোহিত রক্তকণিকা হলো ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। তার মানে এই উত্তরটা কি হয়ে যাবে? সম্পূর্ণ ফলস। শিম্পাঞ্জিরা মাছ ধরার জন্য ফিশিং টুল ব্যবহার করে, বাবা বিশাল ব্যাপার, মাছ ধরার জন্য নয়, উই পোকা ধরার জন্য ব্যবহার করে, সেজন্য সম্পূর্ণ ফলস হয়ে যাবে। তারপরে কি বলা হচ্ছে? মরু অভিযোজন দেখা যায় একটি প্রাণী হলো পায়রা। বাবা, পায়রা উঠতে উঠতে মরুভূমি চলে গেছে আর আমাদের কাছে খবর নেই কোনো? কি অবস্থা! সম্পূর্ণ মিথ্যে কথা, পায়রা মরুভূমির পাখিই না। খাদ্যের সন্ধান পেলে রানী মৌমাছিরা নৃত্য প্রদর্শন করে, একদমই নয়, একদমই নয়। কারা নৃত্য প্রদর্শন করে? শ্রমিক মৌমাছিরা নৃত্য প্রদর্শন করে, তার মানে এটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। তারপরে চলে আয়, খাদ্যের উৎস 100 মিটারের বেশি দূরত্বে হলে মৌমাছি চক্রাকার নৃত্য প্রদর্শন করে। কে বলেছে চক্রাকার নৃত্য প্রদর্শন করে? ওয়াগল নৃত্য প্রদর্শন করে, সেজন্য এটাও হয়ে যাবে সম্পূর্ণ ফলস। বুঝে গেল? একদম ক্লিয়ার। তারপরে চলে আয়, স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে জীব যে সমস্ত ক্রিয়া করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে আচরণ বলা হয়। কি প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ডের উপরে স্থূল কিউটিকলের আবরণ থাকে? বাষ্পমোচন রোধ করার জন্য। কেন? বারবার বলছি, কারণ প্রখর রোদের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে এইরকম কাণ্ড পাতা সমস্ত মেলে, তাহলে কি হবে? ভেতর থেকে যা জল ওরা শোষণ করেছে ততটুকু কিন্তু বেরিয়ে যাবে। এবার তার ফলে কি হবে? তার ফলে তারা কিন্তু আর বেঁচে থাকতে কোনোভাবেই পারবে না। সেই জন্য যাতে বাষ্পমোচন না হয়, সেই জন্য কি করেছে? রোধ করার জন্য পর্ণকাণ্ডের উপরে একটা পুরো কিউটিকলের আবরণ তারা তৈরি করেছে। তারপরে প্রশ্ন চলে, জাঙ্গল উদ্ভিদে বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থান কি পরিবর্তন দেখা যায়? পত্ররন্ধ্রগুলো ভেতরের দিকে ঢুকে যায়। ভিতরে অবস্থান করে। কেন? কারণ যদি ভিতরে থাকতো তাহলে কি হবে? ভিতরে থাকলেই তো সেটা সেফ থাকবে। কারণ যদি বাইরে থাকে তাহলে কি হবে? বাইরে থাকলে তো পুরো ধর করে জল বেরিয়ে যাবে সমস্ত। সেই জন্য ভেতরের দিকে ওরা জিনিসটাকে ঢুকিয়ে রাখছে। মিউসিলেজ কি? মিউসিলেজ আমি মুখে বলছি, তোমরা ফট করে লিখে নাও। সাধারণত যে সমস্ত জাঙ্গল উদ্ভিদ রয়েছে সেই সমস্ত জাঙ্গল উদ্ভিদের দেহের ভেতরে জলক্ষয় রোধ করার জন্য তারা নিজেদের দেহের কাণ্ডের ভেতরে এক ধরনের জলীয় পিচ্ছিল পদার্থ সঞ্চয় করে রাখে, যেটিকে আমরা মিউসিলেজ বলে থাকি। এই মিউসিলেজ কোষের মধ্যে তারা জল সঞ্চয়ের মাধ্যমে তারা নিজেদের দেহের ভেতরে জলটাকে কিন্তু ধরে রাখতে পারে, জলটাকে ধরে রাখতে পারে, নাহলে কিন্তু জল তারা ধরে রাখতে পারবে না। এবার তোমার মনে হতে পারে, দাদা এটা তুমি মুখস্থ করে এসেছিলে? একদমই না, এক্ষুনি বললাম। আবার যদি আমাকে 10 মিনিট পরে জিজ্ঞেস করো একই বলবো, কিন্তু আবার ভাষাটা পাল্টে যাবে। কেন? কারণ আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার। এগুলো লেখার জন্য যে খুব কিছু মুখস্থ বিদ্যা লাগাতে হবে তা নয়, কিন্তু আমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্ট বাবা না ক্লিয়ার থাকে, পুরো একদম মানে খুব সমস্যা হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। কারণ এগুলো সব কনসেপ্টে চলছে, এখানে মুখস্থ করার কিন্তু তেমন কোনো জায়গাই নেই। এগুলো যদি কনসেপ্ট ভালো করে না পড়া থাকে, তাহলে তুমি পড়া জিনিসও গুলিয়ে ফেলবে, পড়া জিনিসও গুলিয়ে ফেলবে। এগুলো তো আর ইতিহাস, বাংলা, ভূগোল ওরকম টাইপের ব্যাপার নয়। তাও ভূগোলে বুঝতে হয়, ভূগোলে প্রচুর জিনিস বোঝার রয়েছে। সেই ইতিহাস বাংলার মতো তো না যে এই সালে এখানে গিয়ে যুদ্ধ করেছিল, ব্যাস এখন মরে গিয়ে সব ভূত হয়ে গেছে, এখন শুধু আমাদের ওদের সম্পর্কে পড়ে বেরিয়ে যেতে হবে। ব্যাপারটা তো তা নয়, আমাদের এগুলো ডিটেলসে জানতে হবে, না হলে হবে না। আর আজকে লাস্ট প্রশ্ন, পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? পর্ণকাণ্ড ক্যাকটাসে দেখা যায়। বোঝা গেছে? একদম একদম ক্লিয়ার। 12টা পাস লেভেল সবাই
ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। খুব ভালো করে আমরা কিন্তু ইন ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেন পুরো চির ফাঁক করে পোস্টমর্টম করে পড়েছি, এবং এইভাবে পড়ার পর তোদের আর কোনো প্রশ্ন, কোনো কনসেপ্ট, কিচ্ছু সমস্যা থাকবে না। পুরো চুরিতে উড়িয়ে দিতে পারবি তোরা, পুরো ফু মেরে উড়িয়ে দিবি, পুরো জল ভাত পান্তা ভাতের মতো হয়ে যাবে সব কনসেপ্ট। সেই জন্য অবশ্যই করে যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কারণ সম্পূর্ণটাই অনলাইনে এবং সেটাই তোমাদের থেকে পাওয়া আমার একমাত্র ভালোবাসা দাদা হিসেবে। কারণ সম্পূর্ণটাই তোমাদেরকে আমি অনেক পরিশ্রম করে ফ্রিতে পড়িয়ে দিচ্ছি, সবকিছু করে দিচ্ছি, কারণ এই সমস্তগুলো বানানোর জন্য প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর জিনিস ঘাঁটতে হয়, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন যেগুলো ট্রিকি বা তোদের আটকাতে পারে সেগুলোকে তুলি, কারণ একদম পাতি এটার নাম বলো, ওটা এই বলো, ওটা থাকলে কি হবে, এরকম ধরনের প্রশ্ন একদম পাতি আমি পড়াবো না, কারণ ওগুলো তোরা পারবি, আমি এটা জানি, এটা আমার ভরসা আছে তোদের উপর। কেন? কারণ আমি যা ডিটেলে পড়িয়ে দিয়েছি, তারপরে ওই লালুভুলু মার্কা কোশ্চেন তোদের আটকাবে না, লালুভুলু মার্কা ললিপপ মার্কা কোশ্চেন তোদের আর আটকাবে না, কিন্তু তোদের ট্রিকি কোশ্চেন গুলো আটকাবে। সেই জন্য এই সুপার মক 2, সুপার মক 1, সুপার মক 3, তারপরে বিভিন্ন ধরনের অ্যাটম বম 30, এগুলো কেন করছি আমি? তার কারণ হলো তোদের যাতে শুধুমাত্র খুব ভালো করে রেডি হয়, শুধুমাত্র তোদের জন্য, আর কারুর জন্য না। সেই জন্য তোদের একটা কর্তব্য আমাকে দাদা হিসেবে কিন্তু ভরসা করে এগিয়ে যাওয়া, এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবি, কারণ এই চ্যানেল একবার হারিয়ে গেলে আর কিন্তু পাবি না, এবং আমি এমন ভাবে পড়িয়ে দেবো যার ফলে তোদের আর কোনো কিচ্ছুতে সমস্যা হবে না। সেই জন্য মাধ্যমিকে ভয় নয়, বাজিমাত করার জন্য আজকে এতটাই থাকলো, শুধুমাত্র তোদের জন্য পরের আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো সুপার মক 3। তাহলে আজকের মতো এতটাই থাকলো, টাটা।